হাসিনা বিডিআর সরকার উদ্বোধন করার পর থেকে শুরু হয় এই হত্যাকাণ্ড। ঘটনার পরপরই উড়িয়ে ফেলা হয় ঐতিহ্যবাহী বিডিআর নাম। বিডিআর প্রধান কর্তৃক সাহায্য অনেক ধন্যবাদ। আপনাকে কেন পাকিস্তানকে বলে চলে যাওয়া হলো যে আপনি ওখানে যান না? আপনাদের কাছে অনেক তদন্তে বাধা দেয় ও তদন্তের আলামত করিয়ে তোলা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে যুক্ত থাকার ইঙ্গিত জনমনে আছে প্রবলভাবে। মূলত বিডিআর হত্যাকাণ্ডের পরে স্বৈরাচার হাসিনা তার দেশব্যাপী হত্যাকাণ্ড বিরোধী দলমত দমন গুম খুনের মহোৎসবে নতুন বিডিআর পরিবারের সদস্যরা এখনো অপেক্ষায় আছেন ন্যায় বিচার, যেন দেশের তরে জীবন দেওয়া এই বীর সেনাদের হত্যাকাণ্ডে প্রকৃত সত্য উন্মোচন হয়, দোষী ও মূল পরিকল্পনাকারীদের হয় উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং কুরআন ও সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করা সহ 13টি দাবি নিয়ে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশে দেশের নানা রাজধানী ঢাকার মতিঝিলের উদ্দেশ্যে এই দিন সকাল থেকে বিক্ষোভকারীরা রাজধানী ঢাকার 6টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নিয়ন্ত্রণ নেয়। দুপুরের পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়ে হেফাজত কর্মীরা ঢাকায় প্রবেশ করে এবং বাইতুল মোকাররম জামে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু তাদের যাত্রায় প্রথমে রাস্তায় অতর্কিত হামলা চালায় স্বৈরাচারী হাসিনা সরকারের সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা। বিকেল থেকে শুরু হয় হেফাজতের সমাবেশে বক্তৃতা। এই সমাবেশে মতিঝিলে প্রায় 1 লক্ষ ধর্মপ্রাণ হেফাজত কর্মী জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে আওয়ামী ফ্যাসিবাদী সরকার হেফাজতের দাবিকে উপেক্ষা করে কোনো ধরনের আলাপ আলোচনা না করে দমন পীড়নের পথ বেছে নেয়। ফ্যাসিবাদী সরকার 5,000 সদস্যের সমন্বয়ে এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সহযোগিতা শুরু করে অপারেশন ফ্ল্যাশ আউট। সমগ্র এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট বন্ধ করে নিরস্ত্র উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলিমদের উপর শুরু হয় ভয়াবহ বন্ধ করা হয় ঘটনাস্থলে গণমাধ্যমের প্রবেশাধিকার। নিষিদ্ধ করা হয় ঘটনাস্থল লাইভ করা কয়েকটি টিভি চ্যানেল। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যানুযায়ী 61 দিন আরও যে গণহত্যা শিকার হচ্ছে বলা হলেও প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা আরও অনেক বেশি। এছাড়া এই ঘটনার জের ধরে পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জ, চট্টগ্রামে আরও প্রায় 1/2 মানুষ মৃত্যুবরণ করে। পরবর্তীতে যাত্রাবাড়িতে হেফাজত কর্মীদের উদে ডাম্পিং করে ফেলার তথ্য বেশ আলোচিত হয়। আইন সমাজ ফ্যাসিবাদী হাসিনা সরকারের রসায়নের শিকার হয়েছে নানাভাবে। মতিঝিলের শাপলা গণহত্যা তার এক জ্বলন্ত দলিল।
থেকে 2023 সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 3000। এই সময় গুম হয় প্রায় 1000 এবং কারাগারে মৃত্যুবরণ করেন প্রায় 2000। অকার্যকর বিচার ব্যবস্থার কারণে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে এসব বিচার বহির্ভূত হত্যা, গুম খুনের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করা হয়। এসব বিচার বহির্ভূত হত্যা, গুম খুনের ঘটনার মধ্যে নির্যাতনের হত্যা, ক্রস ফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি, ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মাধ্যমে এসব ঘটনা সংঘটিত হয়েছে। এভাবে যে চেয়ার ছিল লক করা যায়, চেয়ারের ভিতর চেয়ারের মধ্যে একটা লকটা আছে, এভাবে লক করা যায়, 2 হাত লক করে দেয়, পায়ে লক করার ব্যবস্থা আছে। তারপরে আমার একটা দড়ি যে এখানে পেঁচিয়ে 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 এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাহুস চেয়ারে এভাবে মাথা পর্যন্ত পেঁচায়, একদম চেয়ারে এভাবে বসতে হয়। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, কিন্তু আমি আমার সাথে কাজ করিনি। 29,794 ঘন্টার কাহিনী 29,794 দিন বলে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার না, আমার সেই অধিকারটা নেওয়া যায়। আমি আল্লাহর আকাশ দেখিনি, সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি। উল্টা করে ঝুলাই আমাকে মানে অমানুষিক নির্মম নির্যাতন করলো। প্রথম ইলেকট্রিক শক দেওয়ার পরে প্রতিদিনই পিটানো হতো, প্রতিদিন উপরে নিয়ে যাওয়া হতো, নিয়ে গিয়ে অনেকক্ষণ, মানে ধরুন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মানে অসুস্থ হয়ে না যান। অনেকে কি করতো যে মানে অজ্ঞান হয়ে ওখানে ঝুলিয়ে থাকতো। এবং আমার এমনও হয়েছে যে যখন ইলেকট্রিক শক দেয়, ইলেকট্রিক শক তো মানে ওরা কি করে ব্যাটারি দিয়ে দেয়, মানে ব্যাটারির সাথে তার দুটো লাগায়, তার দুটো হচ্ছে আপনার পুরুষাঙ্গে যে ইয়েটা দেয়, তখন সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় অনেকে। আমাকে যেন 2বার দেওয়ার পর আমাকে কিন্তু 3বার দিছিল ওরা। ওটার সাথে সাথে আপনি কিছুক্ষণের মধ্যে আপনি একদম সেন্সলেস হয়ে পড়ে থাকবেন। যখন আবার সেন্স আসে আবার তখন তারা আবার নির্যাতন। কেউ মুরগার পাশে দুবার লোড করে, কেউ লাঠি দিয়ে পুরোটার মধ্যে শব্দ করতেছে, বাড়িয়ে দিচ্ছে এরকম করে। গুম হওয়া ব্যক্তিদের অনেকেই এখনো নিখোঁজ। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার বাবার সাথে আরো যারা দাদা গুম করা হয়েছে আমি সকলকে ফেরত চাই। সরকারের তো দায়িত্ব ছিল যে ওদের বের করে দেওয়ার, যে কোথায় গেছে একটা মানুষ এরকম গুম হয়ে যাচ্ছে। ওনার তো দায়িত্ব, উনি কেন বুঝে দেয় না? মারা গেলে খবর দোয়া করবি আমার স্বামীকে বেঁচে আছে না মারা গেছে আমি এখন জানি না, তবে আমার বিশ্বাস আছে আমি পাবো। তবে ফেরত আসা ব্যক্তিদের দেওয়া বর্ণনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলনীয় পর নিজেদের তারা আবিষ্কার করতেন কোনো এক পদ্ধতি। আয়নাঘর কিংবা সেফ হোম নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর তাদের আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আমাদের বর্ণনা শুনে এই সাফারাটি চিনতে পারেন এবং তারা আমাদেরকে বলেন এই প্রথম কারাগারটির নাম হলো আয়না। এই কারাগারটিতে প্রায় 30টির মতো সেল আছে এবং বেশ কয়েকটি সাবকনফিগারেশন রুম আছে যেখানে বন্দীদের নির্যাতন করা। এটা উচ্চতা 18 ফিট, দেওয়ালগুলো বলছি প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে, মানে একজোস্ট ফ্যান আছে একটা করে। এর পার্থক্য হলো ওনার সাথে এটা বড় বড় মোটা মোটা শীত, এটা বলা যাচ্ছে শীত চিকুন লোহার দরজা, তারপরে কাঠের দরজা, কাঠের দরজার মাঝখান দিয়ে ছিদ্রে দাঁড়িয়ে দেখা যায় বা করতেছে। বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত নর্মাল এই বোতলগুলো দিই একটা বিমানটা তার সাথে কিন্তু রাম ত্যাগ করে রাম ওইখানকার নর্মাল আমি এগিয়ে চেষ্টা করি নামার সব কিছু শোনা যায়। বন্ধ করবো
হয়েছে, কিন্তু বিগত 1.5 দশকের কোন আটকের নির্মম শিকার পরিবারগুলোতে পারে হাসিনার এই বিচার ছাড়াই পালিয়ে যাওয়া ক্ষমা